গুলি খাওয়ার পর যখন পড়ে যাই আমার সেন্স আছে, তখন সেন্স থাকা অবস্থায় তখন দেখি যে আমার মাথার উপরে শুধু বৃষ্টির মতো কোপ পড়তেছে। আপনার মাথার উপরে? আমার মাথার উপরে, আমার মাথায় টোটালি 47টার মতো স্টিচ আছে। একজন জিজ্ঞাসা করতেছে দেখতো শালা মারা গেছে কিনা। তখন আমার শ্বাসটা আমি বন্ধ করে দিই, আমার নাকের মধ্যে 2টা আঙ্গুল নিয়ে এসে ওরা ঠেকায় যে আমি আসলে জীবিত আছি কিনা। আমি তো মনে হয় মারাই যাব, সো আমাকে একটু পানি দিবেন, আমি শেষ পানিটা খেয়ে নিই। আর লাস্ট যখন আমি গুলি খাওয়ার পরে মারা যাই তখন আমি তো জানি আমি মারা যাবো, আমি এখান থেকে আর বাঁচবো না। তখন আমি কালেমা টালেমা সব কিছু পড়ে উপর আল্লাহর কাছে একটাই খালি বলি যে আল্লাহ পাক আমার মৃত দেহটা আমার প্রিয় আত্মীয় স্বজনের কাছে যেন তারা পায়, আমার এতটুকু তোমার কাছে আমার শেষ চাওয়া। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাল জুলাইয়ের গল্প নিয়ে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সাথে আছি। প্যানভিশন টেলিভিশনের এই আয়োজনে আপনারা এই পুরো জুলাই মাস জুড়ে বা এই লম্বা সময় ধরে আমরা আপনাদের সামনে লাল জুলাইয়ের বিভিন্ন যোদ্ধাদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের এবং শহীদ পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা সমন্বয়কদের সঙ্গে কথা বলেছি, সংগঠকদের সঙ্গে কথা বলেছি। সেই পর্বগুলো আমাদের এই প্যানভিশন টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং নিজেদের টাইম লাইনে শেয়ার করবেন। দর্শক, সম্মুখ সারির যারা যোদ্ধা তারা এখনো পর্যন্ত যারা টিকে আছেন, বেঁচে আছেন, কারো কারো গায়ে এখনও কিন্তু সেই ক্ষতচিহ্ন আছে, এখনো পর্যন্ত সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন অনেকেই। এখনো পর্যন্ত হয়তোবা কোনো এক মধ্যরাতে ঘুম ভেঙে যায় প্রচণ্ড ব্যথায়, সেই গুলির ব্যথায় বা বন্দুকের গুলির ব্যথায়, যেই মরণঘাতী গুলি করবার নির্দেশ বা নির্দেশনা দিয়েছিল ফ্যাসিস্ট বাহিনীর প্রধান শেখ হাসিনা। আজকে এরকম একজন জুলাই যোদ্ধা বা সম্মুখ যোদ্ধা আমাদের সঙ্গে আছেন, তার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি একদম সেই দিনটাই চলে যাই, এখন থেকে প্রায় 1 বছর আগে, মানে আমরা যেদিন আসলে এই ভিডিওটা রেকর্ড করছি সেদিন থেকে 1 বছর আগে, সেই জুলাইয়ের দুঃসহ দিনগুলো, আমরা যেই জুলাইকে শেষ করিনি, জুলাইয়ের যখন 31 তারিখ চলে গেল, তারপর আমরা 32 জুলাই, 33 জুলাই, 34 জুলাই, এভাবে 36 জুলাইতে তো আমরা চূড়ান্ত একটা সফলতা পেলাম। হাসিনা পালাতে বাধ্য হলো। তার আগের দিনগুলো তো আসলে অতটা সহজ ছিল না, এবং রাজপথে আপনারা যারা ছিলেন তারা আসলে জানতেনও না যে সামনের দিনগুলোতে কি হতে পারে। সকালে জানতেন না দুপুরটা কি হতে পারে, দুপুরের পরে জানতেন না বিকেলটা কি হতে পারে। কিন্তু এই যে অকুতোভয় একটা সাহসিকতা নিয়ে একদম রাজপথে দাঁড়িয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহসটা দিয়েছিল। যদি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনার অনেক ক্ষতচিহ্ন আছে, আপনি সরাসরি আপনার এই যে মাথার ডান দিকে এখনো পর্যন্ত আমি যে দাগটা দেখতে পাচ্ছি, বুলেট আছে, পিলেট আছে এখন। তারপরে আপনার পা মনে হয় হাত ভাঙা ক্ষতগুলো এখনো আছে, ক্ষতগুলো এখনো আছে, মাথার ক্ষতগুলো এখনো আছে, শরীরের ক্ষতগুলো আছে এখনো। জি, এই অবস্থাটা ঠিক আপনার সাথে কোন দিন হয়েছিল এবং কোথায় সেটা, এবং কোন মুহূর্তে? আমরা জুলাই আন্দোলনে জুলাইয়ের প্রথম থেকেই অবগত ছিলাম। জি, আমরা ওই গল্পে যাব একদম যেদিন আপনার সঙ্গে এই 4ই আগস্ট মূল ঘটনা। 4ই আগস্ট বাইপাইল আশুলিয়া থানা এসে পরিবহনের সামনে আমরা অবস্থানরত 50 থেকে 60 জন স্টুডেন্ট আরো আমজনতা বা 4ই আগস্ট। আর আশুলিয়া থানার সামনে কেন্দ্রীয় মসজিদের সামনে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের নিচে পুলিশ ফোর্স যাকে বলি আমরা, তারা অবস্থান নিয়েছে। আমাদের স্টুডেন্ট বা আমজনতাতে শুধু আমাদের একটাই পাওয়ার, কলম, তাছাড়া আমাদের কোনো হাতিয়ার নাই। পুলিশ বাহিনী যখন আমাদের উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে, আমরা পিছু হাঁটি নাই, আমরা সামনেই হাঁটছি। এরকম মতো অবস্থায় বিকাল দুপুরের পর থেকেই মানে বাড়তে থাকে। এক সময় দেখা যায় যে 4টা থেকে 6টা তরিক আমাদের উপরে সামনে থেকে গুলি, ছাদের উপর থেকে গুলি, নির্বিচারে গুলি শুরু হয়ে যায়।
এক পর্যায়ে বাইপিএল যে মোড়টা আছে ওই মোড়ে প্রায় 5 থেকে 7,000 জনতা স্টুডেন্ট সবাই একত্রিত, কিন্তু আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান গ্রহণ করি 50 থেকে 60 জন আশুলিয়া প্রেস ক্লাব। আশুলিয়া প্রেস ক্লাবের সামনে। আর আমাদের সামনে এই কেন্দ্রীয় মসজিদের সামনে ওভারব্রিজের নিচে অবস্থান করে পুলিশ। আচ্ছা, তখন তারা আমাদের উপরে গুলি চালায়, আমাদেরকে পিছু হাঁটতে বাধ্য করে, কিংবা আমরা হাঁটি না। আমরা একই কথা বলি, তোমরা একটা গুলি চালাবো, আমরা এক পা আগাবো, আমরা পিছাবো না। এরকম করতে করতে আমাদের উপরে যখন গুলি চালায় আমরা পিছু হাঁটি না, আমরা আগাই। এর মধ্যে কিছু ছাত্রলীগ পুলিশ এসে পরিবহনের গলি দিয়ে উঠে আসে আমাদের পিছন থেকে গুলি শুরু করে দেয়। আচ্ছা, মানে সামনে থেকেও গুলি, পিছন থেকেও গুলি। এর মতো এক অবস্থায় আমারই কাছে থাকে আমারই এক পরিচিত বন্ধুই বলেন, তার একটা গুলি লাগে AK-40, ঠিক ডান সাইড দিয়ে লাগে, বাম সাইড দিয়ে বের হয়ে যায়, তার মাথার গিলু এসে আমার পুরো শরীর দিয়ে ভরে যায়। সেই স্পটেই ডেট, আমার বুকের উপরেই ডেট। ওকে আমরা তখনই প্রাথমিকভাবে দৌড়াদৌড়ি করতে নিয়ে আশুলিয়া বাইপাইল যে MP সাইফুলের যে একটা বৈধ অবৈধ যে মার্কেট, ওর নিচে একটা ক্লিনিক আছে, ওইখানে আমরা নিয়ে যাই তাকে। তখন মেবি 5টা বাজে। আচ্ছা, তখন কর্মরত, সে পর্যন্ত তো আপনি তখনও সুস্থ? আমি তখনও সুস্থ। আচ্ছা, কর্মরত মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার, ওই সময় ওখানে সিনিয়র কোনো ডাক্তার নেই, মেডিকেল স্টুডেন্টের প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছে। জি, আমরা নিয়ে যেতেই তাদের আমাদেরকে বলা হয় শি ইজ ডেড। আচ্ছা, হি ইজ ডেড। এখন ওইখানে একটা লাশ না, আমরা আরো বহুত লাশ নিছি, যে ওই মেডিকেল যে ক্লিনিক, যে লাশ রাখার মতো জায়গাটা এমন নাই স্পেসে। এরকম ওকে থুয়ে আসে আমরা আবার সেইখানে চলে গেছি আগের স্থানেই। জি জি। কিন্তু এরই মাঝে দুই পাশে 2টা বিল্ডিং আছে, শুধু নল বাই করা, আর উপরে আপনার জুম মানে উপরে আপনার ড্রোন দিয়ে উড়াচ্ছে যে আমরা কোথায় অবস্থান করতেছি, এই ড্রোনগুলা উড়াচ্ছে। জি। তখন বৃষ্টির মতো আমাদের উপরে গুলি ছোড়া হয়। আচ্ছা, তখনও সেম ওই কাহিনীটাই করে, আমরা ওইখানেই পজিশন নেই, আমাদের পিছন থেকে সিভিল, মাথায় বাইক হেলমেট, ইউনিফর্ম হাফ আছে, মানে শার্ট আছে যেটা বলি আমরা, কিন্তু প্যান্ট নাই। আচ্ছা, পুলিশের ইউনিফর্ম পরা ঠিকই আছে, কিন্তু শুধু পুলিশের শার্টটা পরা যেটা আছে ওটা, কিন্তু প্যান্টটা পরা নাই। এরই মধ্যে কিছু সিভিল আছে যাদের হাতে ধারালো অস্ত্র, চাপাটি, শটগান, তারা আমাদের পিছন থেকে অজরো গুলি আর কোপানো শুরু করে দেয়। তখন আমরা সামনেও যাইতে পারি না, পিছনেও যাইতে পারি না। আমরা যে রাস্তার অপোজিটেও যাব, রাস্তার মাঝখান দিয়ে লেন্থ করা, যেটা তার কাটার মতো দাঁড় করানো, জি। ওটাও আমরা উঠতে পারি না। এর মাঝে আমার 2টা গুলি লাগে, একটা AK-40 আমার বুকের বাম সাইডে লাগে, আচ্ছা, বাম সাইড সেট করে বের হয়ে যায়। একটা ডান সাইডে রাবার বুলেট, আর 2টা রাবার বুলেট এখানে আমার লাগে, যে আমার পুরা একটা অংশে ক্ষত বিক্ষত, যে মাংস খোলের মতো পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখন আমি ওখানেই পড়ে যাই, আর আমার সঙ্গী যারা ছিল তারা যেভাবে দৌড়ায় পালায় চলে যায় ওখান থেকে। কিন্তু তখন আমার সেন্স আছে, যখন আমি রাস্তার পর পড়ে যাই, জি। আমার কাছে একটা ফোন ছিল, আমি ফোন দিয়ে ভিডিও করতেছিলাম। এমনও কিলার যারা ছিল, ফোনটার মধ্যে টোটাল ভিডিও ফুটেজটা ছিল, আমরা ভিডিও নিচ্ছিলাম আচ্ছা। যে কে কোথা থেকে মানে গুলিগুলা করতেছিল ওই অবস্থায়? ওই মানে গুলি করার আগে হ্যাঁ, হ্যাঁ, আমরা মানে ভিডিও ফুটেজগুলো নিচ্ছি, বিল্ডিং থেকে পুলিশ কিভাবে আমাদের উপর। কি আছে আপনার কাছে? আমার ফোনটাই হারায় গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেবি তখন আমি গুলি খাওয়ার পর যখন পড়ে যাই, আমার সেন্স আছে, তখন সেন্স থাকা অবস্থায় তখন দেখি যে আমার মাথার উপরে শুধু বৃষ্টির মতো কোপ পড়তেছে। আপনার মাথার উপরে? আমার মাথার উপরে, আমার মাথায় টোটালি 47টার মতো স্টিচ আছে, যার মাথার মধ্যে এখনো আমার মানে আপ আর ডাউন আছে, একটা জায়গায় ডাউন আছে, একটা জায়গায় আপ আছে। পরবর্তীতে দেখি বৃষ্টির মতো আমার মাথার পর কোপ, পুরা শরীর কোপ, হাতানো কোপ। এমন অবস্থায় আমি পড়ে গেছি, কেউই নাই। তখন এতটুকু আমার স্মরণে আছে বা আমার মনে আছে যে একজন জিজ্ঞাসা করতেছে, দেখতো শালা মারা গেছে কিনা। তখন আর একটা পুলিশ কর্মকর্তা যেই হোক, আমি তো তখন দেখতে পারতেছি না, বাট শুধু আমার নলেজটা আছে, আমি কথাগুলো শুনতেছি। তখন ওই পুলিশ সদস্যই হবে মেবি, আমার মাথার উপরে গান ঠেকাইছে, এটা আমি একদম শিওর, যে ঠেকায় বলতেছে যে শি ইজ ডেড, গো, সে মারা গেছে, আমরা যাই। তখন তখন আমি চিন্তা করি যে আমার মাথার উপরে যখন নলটা ঠেকাইছে,
তখন আমার শ্বাসটা আমি বন্ধ করে দিই, আমার নাকের মধ্যে 2টা আঙুল নিয়ে এসে ওরা ঠেকায় যে আমি আসলে জীবিত আছি কিনা। আচ্ছা। তখন আমি আমার শ্বাসটা বন্ধ করে দিই। তখন ওই পুলিশ কর্মকর্তা বলে যে হি ইজ ডেড, গো। ওকে। তখন তারা ওখান থেকে চলে যায়, চলে যাওয়ার পরে তারা সেম আগের ওইখানেই মানে ওভারব্রিজের নিচেই তারা আবার পজিশন নেয়। তখন আমাকে ফেলাইছে। তখন ওই যে বাইপিএল মোড়ে যারা হাজার জনতা স্টুডেন্ট যারা আছে তারা আমাদেরকে দেখে, যারা পড়ে আছে গুলি খেয়ে বা এরকম পড়ে আছে, আমাদের দেখে তারা চলে আসে। তখন আমি চিৎকার করি, ওরা চলে যাওয়ার পরে যখন আমি তাকাই তখন আমি চিৎকার করি, ভাই আমি এখনো জীবিত আছি, ভাই আমাকে নিয়ে যাও তোমরা। আচ্ছা। তখন ওখান থেকে আমাকে 2টা ভাই আমাকে নিয়ে যায়। তখন আমি নিজে হেঁটে তাদের কাঁধ ধরে আমি হেঁটে যে ক্লিনিকে আমি যে লাশটা নিছি আমি নিজে হাতে বহন করছি কিছুক্ষণ আগেই 5:30টার দিকে হবে, আর আমি 6টার মধ্যেই আমি ওইখানে গুলিবিদ্ধ। আধা ঘন্টা মেবি ডিফারেন্স এরকম হবে। জি জি। তখন আমি নিজেই হেঁটে নিয়ে যাই। আমি তাদের 2জনের 2 হাতে কাঁধে হাত ভর দিয়ে আমি নিজে হেঁটে যাই। তখন আমার পরনে একটা শর্ট প্যান্ট আর শুধু গায়ে একটা ছ্যান্ডো গেঞ্জি, রেড কালার, তা মানে হোয়াইট কালার, মানে রক্তে আমার সেই হোয়াইট কালার গেঞ্জিটা রেড কালার হয়ে গেছে। আচ্ছা। আর আমার শর্ট প্যান্টটাও মানে একদম রেড হয়ে গেছে। আমার এই পাওটাও দিয়ে কোপানো, হাত দিয়ে কোপানো, মানে আমার কোনো অংশে কিছু নেই আর এক কথায় বললে মাথা দিয়ে। তখন যারা আমাকে নিয়ে যায়, যখন যে মেডিকেলে যায় ওইখানে যে ক্লিনিকটা, ওইখানে গেলে ওখানে কোন মেডিকেল স্টুডেন্ট বা কিছু মেয়ে আমাকে বলে, আমি তখন দেখতে পারি মানে শুনতে পারতেছি যে বলতেছি এই ভাইয়াটাই তো আজকে বিকাল থেকে অনেকগুলো লাশ বহন করছে, আর সে নিজেই লাশের কাতারে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। তখন ওখান থেকে তারা আমাকে জানায় যে সে মৃত, মানে নিয়ে যান আপনারা, আমাদের কাছে কোনো অপশন নাই। তখন আপনার বেলায় এরা আমাকে এটা বলে দিল। আচ্ছা। যে তারা কোন ওই যে যারা আমি যে লাশটা নিয়ে গেছি ওই লাশ নেওয়াতেই অনেকেই যারা প্রাথমিক আহত হয়েছে তাদেরকেই তারা ট্রিটমেন্ট দিতে পারতেছে না, এত আহত বা এত মৃত, অবস্থা তো একদমই খারাপ অবস্থা তো একদমই খারাপ। তখন আমাকে নিয়ে যাওয়া হলে তখন এই কথাটা বলে যে সে ডেট, তাকে নিয়ে যান, আমাদের কাছে কোনো ট্রিটমেন্ট তার নাই। তখন আমার এতটুকু মনে আছে যে তারা শুধু আমার মাথাটা এই আপনার গজ বা টিস্যু দিয়ে মাথাটা মুছে গজ দিয়ে শুধু আমার মাথাটা পেঁচ দিয়ে দেয়, মানে আমার মাথা পুরোটা কাটা, আমার মাথাটা গজ দিয়ে পেঁচেন দেয়। তখন ওখানেই আসিল নারী ও শিশু হাসপাতাল, জি, আশুলিয়া। তখন আমাকে ওই সময় তো কোনো যানবাহন নাই, কোনো রিক্সা নাই, কিছু নাই, এমন অবস্থায় আমি ওখান থেকে প্রায় যেখানে আমি গুলিবিদ্ধ হই ওখান থেকে ক্লিনিকটা প্রায় 5 থেকে 7 মিনিটের দূরত্ব হবে। জি। আমি খালি পায়ে হাঁটি, আমার পায়ের মধ্যে যে কতগুলা কাঁচের টুকরা ঢুকছে আমি নিজেও বলতে পারবো না, কিন্তু আমি পরে যখন ইনামে ট্রিটমেন্ট নিই তখন আমাকে ওই আমার কাঁচের টুকরাগুলা সার্জারি করে করে বের করতে হয়। এটা হলো পরের কথা, আমি আগে বলতেছি। তখন ওখান থেকে রিক্সায় করে আমাকে নিয়ে যাওয়া হয়। তখন আমি যে ভাই দুটো আমাকে নেয়, তাই আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া এর মধ্যে একটা কথা মিস্টেক হয়েছে, যে ওই যে আমি যে লাশটা নিছি ওই লাশটা নেওয়ার আগে আমি আমার ফ্যামিলিকে একটা ফোন দিছি যে আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করি, কোনো ভুল করি, তোমরা আমাকে মাফ করে দিও, বা আমার তোমাদের সাথে এটা আমার ওয়াইফকে, যে এই আমার শেষ কথা, বা তুমি আমার মাকে পৌঁছাই দিও। আমি আমার মাকে তো বলতে পারবো না, আমার মা বাবাকে এই কথাটা বলতে পারবো না, যে আমি তোমাদের যাতে যদি কোনো অন্যায় বা কিছু করে আমাদের তুমি মাফ করে দিও, হয়তো বা আজকের দিন বা এখনই আমার হয়তো বা শেষ তোমাদের সাথে। তার রেসপন্স, সে কান্না করতেছে, আমি সারাদিনই তার সাথে কথা বলছি মোটামুটি, কিন্তু ওই সময়টা আমার লাস্ট কথাটা ছিল। সে কান্না করে দিছে, তুমি কই আসো, দেশের অবস্থা ভালো না। সে জানে আমি ওইখানে আসি আন্দোলনে, প্রথমেই আমি আন্দোলনে সংক্ষিপ্ত, কারণ জাহাঙ্গীরনগরে আমার ছোট ভাই বিরাদার, আমার ফ্রেন্ড সার্কেল তারা আছে, আমি তাদের সাথে জুলাই থেকে আন্দোলনে সংক্ষিপ্ত। জি। মানে যখন দেখতেছি যে আমার একটা ভাই মারা গেছে, কেন আমি যাব না ওইখানে, আমার গায়ের মধ্যে রক্তটা তখন টকবক টকবক করতেছে। আমার ফ্যামিলিতে আমার সন্তান আছে, আমি আমার সন্তানের দিকে তাকাইনি, আমার ফ্যামিলির দিকে তাকাইনি, আমি আমার নিজের স্বার্থর দিকে তাকাইনি। দেশের জনতা, দেশের মানুষজন যারা, তারা বুক পেতে রক্ত দিচ্ছে, তাহলে আমিও তো এই দেশের মানুষ, আমিও কেন পারবো না তাদের সাথে দাঁড়াইতে একই কাতারে। সো তখন আমাকে ওই ভাইয়া যখন আমাকে রিক্সায় তোলে, আমি রিক্সাতে এক সাইডে ওনার কাঁধের উপর হাত ভর দিয়েই আমি বসি,
কিন্তু আমি ঢুলে পড়ে যাচ্ছি, উনি আমাকে শক্ত করে ধরতেছে আর বলতেছে কারণ একটা এর মধ্যে তো প্রচুর রক্তক্ষরণ হ্যাঁ হচ্ছে। আমার ব্লাড মানে শরীরে ব্লাড ঝরতেছে। এর মধ্যে ভাইয়াকে বললাম যে ভাইয়া আমার তখন আমার ফোন টোন কোনো কিছুই নাই, তখন আমি জানি না আমার কিচ্ছু নাই কাছে, শুধু গেঞ্জিটার প্যান্টটা আমার। তখন আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমি তো মনে হয় মারাই যাব, সো আমাকে একটু পানি দিবেন, আমি শেষ পানিটা খেয়ে নিই। আর লাস্ট যখন আমি গুলি খাওয়ার পরে মারা যাই, তখন আমি তো জানি আমি মারা যাব, আমি এখান থেকে আর বাঁচবো না। তখন আমি কালেমা টালেমা সব কিছু পড়ে উপর আল্লাহর কাছে একটাই খালি বলি যে আল্লাহ পাক আমার মৃত দেহটা আমার প্রিয় আত্মীয় স্বজনের কাছে যেন তারা পায়, আমার এতটুকুই তোমার কাছে আমার শেষ চাওয়া, এর চাইতে আমার আর কোনো চাওয়া নাই। আচ্ছা, এটা করার পরে তখন আমি ওই যে ওনারাও গেছে, আমি তখন ডাক দিয়ে আমি চলে পড়ে গেছি। ওই অবস্থার পর যখন আমাকে নারী শিশুতে নিয়ে যাবে, এর মতো অবস্থায় কোনো রিক্সা নাই, কিছু নাই। একটা রিক্সা যাওয়া বাবা আসলো, তারা আমাকে তুললো রিক্সায়। এখন একটা রিক্সায় তো পিছে তো আর 3 জন বসা যায় না। এখন আমি এক সাইডে বসলাম, ভাই এক সাইডে বসে, ভাইয়ের ঘাড়ের উপর দিয়ে আমি হাত দিলাম। আমি ডান হাত দিয়ে, আমার বাম হাতটা তো গুলে লাগে, আমি ওই হাতে আমার শক্তি পাচ্ছিলাম না, আমি ডান হাত দিয়েই ধরলাম, ধরে শক্ত করে বসলাম। মানে তখন আমার সেন্স আছে, আমার গায়ে শক্তি আছে। আচ্ছা। তখন আমার মানে এতটা কোপানো যে মাথায় আমার 47টা স্টিচ দিতে হয়েছে। কিন্তু আল্লাহ হয়তো আপনাকে তখনও আমার এই হাত দিয়ে কোপানো, বাঁচিয়ে পিঠ দিয়ে রেখেছেন। কোপানো, তখন আমার গায়ের মধ্যে শক্তি আছে, আমি সাহস পাচ্ছি, আমার মনের জোর যে আমার কিছু হয় নাই, এরকম একটা আমার জোর। সো তখন ওই ভাইয়া হাফ লিটার একটা পানি নিয়ে আসলো, কয় তোকে আমি ফুল পানি দেবো না, আমাকে ঠিক 1 মুটকা পানি দেয় এই বোতলের। তো আমি 1 মুটকা পানি খাই। পানি খাওয়ার পর থেকে আমার মানে ভিতরটা মানে আরো বেশি অস্থিরতা, বেশি খারাপ লাগে। তখন আমি বুঝতে পারি মনে হয় তো এখন আর মনে হয় যে আমার অন্তিম মুহূর্ত, যে আমি চলে আসছি, আমি হয়তো বা এইখানে আমার আর কোনো থাকার মতো কিছু নাই। তখন রাস্তা দিয়ে সবচেয়ে বেশি কার কথা মনে পড়ছিল ওই সময়টায়? তখন সবচাইতে বেশি আমার মনে পড়ছিল যে আপনার বাচ্চাটা কতটুকু? আমার বাচ্চাটার বয়স 7 বছর। আচ্ছা। তখন আমার কথাটা মনে পড়ছিল যে আমার ফ্যামিলি, আমি মারা যাই কিন্তু আমার ফ্যামিলিটার কাছে যেন আমার লাশটা পৌঁছায়, পৌঁছায়। কারণ তো দেখতেছি যে জুলাই থেকে যে লাশ, গুম, হত্যা, পুড়িয়ে ফেলা হচ্ছে, পুড়ে ফেলে ফেলা দেওয়া হচ্ছে, কোনো না, আমাদের নিজের চোখে দেখা যে কিভাবে গুম করে দেওয়া হচ্ছে। জি। যে আমার লাশটাও যদি গুম করে দেয়, আমার ফ্যামিলি ঠিকই খুঁজতে থাকবে যে আমার সন্তান কোথায়, আমার বাবা কোথায়। এই মতো অবস্থায় যখন আমাকে নিয়ে যাওয়া হয়, আমি রিকশায় যাই। নারী শিশুতে যাওয়া হইলে তারাও প্রাথমিক আমাকে ট্রিটমেন্ট করে। মেবি যখন আমি যে লাশটা নিয়ে যাই, যে ওই যে আমার কোলের উপরে যে লিস্টটা AK-40 গুলিখা পড়ে যায়, জি। ওই ক্লিনিক থেকে ওকেও নারী শিশুতে পাঠানো হয়, মানে মন মানে ওকে পাঠানো হয়েছে। কিন্তু যা দেখি ওইখানে ও পড়ে আছে, ওর কোনো ট্রিটমেন্ট মানে ও তো ডেড। জি জি। তখন ওইখানকার যারা মানে ডক্টররা আছে বা ওই হাসপাতালে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা বলতেছে এটা তো পুলিশবাদী কেস, তারা আমাদেরকে নিতে চাচ্ছে না, ভয় পাচ্ছে তখন। কারণ তখনও তো কিন্তু 4 তারিখে এই আমলিকের যে ফ্যাসিস্ট যে সরকার, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, সে কিন্তু তখনও দেশ থেকে পলাই নাই বা যায় নাই। জি। তখন তাদের মাঝে ভয় যে এরা তো সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে বা গুলি খাইছে, এদেরকে যদি চিকিৎসা দেওয়া হয়, এদেরকে যদি আমরা ট্রিটমেন্ট দেই, তাহলে এদের জন্য আমাদের কোনো একটা বিপদ সম্মুখীন হইতে হবে, জি। আমাদেরকে তখন তারা নিতে চায় না। তখন জোরপূর্বকভাবে আমাদেরকে নারী শিশুতে আমাকে মাথায়, আমি দেখি এরকম গিলাসের সামনে আমার মাথাটার চুল বেলেট দিয়েও না, বেলেটের মতো একটা আসতেছে আর সেলাই করতেছে, তখন আমার ব্যথাটা অনুভূতি হচ্ছে না। কিন্তু এসির মধ্যে আমি বলতেছি, ওনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা ফ্যানটার এসিটা অফ করেন, আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, আমার প্যান্ট ভিজা, আমার গেঞ্জি রক্তাক্ত রক্তাক্ত, কিন্তু তারা গরমে তারা ঘামতেছে, কিন্তু আমি ঠান্ডাতে কুলাইতে পারতেছি না। তখন আমার মাথায় যে সেলাই দিচ্ছে, হাতে সেলাই দিচ্ছে, পায়ে সেলাই দিচ্ছে, আমি দেখতেছি, আমার ব্যথা লাগতেছেন, কিন্তু আমি ওইটা ভাষায় প্রকাশ করতে পারছি না। ব্যথায় আমি জর্জরিত হয়ে গেছি, কিন্তু আমি কান্না করতে পারতেছি না। আমি নিজে গিলাস দিয়ে দেখতেছি আমার মাথায় কিভাবে সেলাই করতেছে। তখন যাই হোক, ওনারা প্রায় 37টার মতো স্টিচ আমাকে দিয়ে, মাথায় গজ লাগাইয়া দিয়ে, রক্ত পরিষ্কার করে দিয়ে, ওনারাও সেম কথাটাই বলে যে এ 99% ডেট আমাদের কাছে মনে হচ্ছে এই আপনার ইকে আপনি। তখন আমি আমার ফ্যামিলিকে, মানে আমার ফোনটা নাই, তখন আমাকে যে 2জন নিয়ে আসে এর জি, জি। মধ্যে,
তারা বলে যে ভাইয়া তোমার ফ্যামিলির নাম্বারটা দেও। তখন আমি আমার ফ্যামিলির নাম্বার দেই, তখন দিলে তখন আমার বড় সম্বন্ধী যিনি উনি আসলার পরে ওই নারী শিশুতে আমাকে নিয়ে যাওয়া হয়। মানে ওখান থেকে যখন বলে যে আমাদের কাছে আর এর কোনো ট্রিটমেন্ট নাই, এরপরে আর কোনো ট্রিটমেন্ট নাই। নাই, তখন ওই আমার ওই বড় সম্বন্ধীকে দিয়ে আমার ফুফাতো ভাই আবার মিরপুর 10-এ থাকে। তখন আমি ভাইয়াকে ফোন দিছি, নাম্বার মুখস্থ আছে, ভাইয়াকে ফোন দিছি, ভাইয়া আমার তো এই অবস্থা। তখন ভাইয়া আমি কথা বলতে পারতেছি না, ভাইয়া আমার ওই সঙ্গীর সাথে কথা বলে যে ওকে ঢাকা মেডিকেল আনার দরকার নাই, আমি যেহেতু আসতে পারতেছি না, হ্যাঁ, ওকে সাভার এনামে আর নালি সাভার সিটিতে যেভাবে ওকে নিয়ে যান, আপনারা যেভাবে ওকে আমার ছোটো ভাইকে নিয়ে যান, শুধু ওকে নিয়ে যা পৌঁছান। তখন আমাকে যাই হোক ওই ডিসিশনটা নেওয়া হয়। তখন আমার ওই বড় সম্বন্ধী যায়, একটা অ্যাম্বুলেন্স ভাড়া করতে চায়। তখন মানে আমাদের দেশে এমন একটা দেশে আমরা বসবাস করি, বিজনেস, মানে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হইবে, একটা অ্যাম্বুলেন্স গাড়ি ভাড়া যাচ্ছে 24,000 টাকা। ওহ, যেখানে আমি একজন আহত যোদ্ধা, আমার মাথায় গুলি, আমি দেশের মানুষের জন্য গেছি, আমি আমার নিজ স্বার্থের জন্য জি। যাই নাই। সাভার থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত নর্মালি 3-4 হাজার টাকা বেশি একটা হওয়ার কথা ভাড়া না। আশুলিয়া থেকে আমি ধরলাম নারী সাথে হয় 5,000 টাকায় ভাড়াটা হবে, সর্বোচ্চ। সেখানে তার অ্যামাউন্ট দাবি 24,000 টাকা। জি, আর ওই মুহূর্তে যে আমি টাকাটা আনবো বা আমার কাছে টাকাও নাই, বা ফ্যামিলি থেকে যে টাকাটা আনবো, এক কথায় যে নেট তো বন্ধ ছিল জানেনি, হুম হুম, পুরা নেট বন্ধ, জি, অনলাইন বন্ধ, শুধু ফোন কলে কথা বলা যায়, বিকাশে টাকা আনবো সে আনার মতো ব্যবস্থা নাই। সো তখন মেডিকেলে, তখন আমার ভাইয়া বলে যে ওকে মেডিকেলে নিয়ে আসা যাবে না, এই কারণেই ওর মতো হাজারো রুগী মেডিকেলে, ঢাকা মেডিকেলে শিফট হয়ে গেছে, ও ট্রিটমেন্ট পাবে না। তখন আমার ভাইয়ের কথা একটাই বক্তব্য, ওকে এনামে নিয়ে যাও, আচ্ছা, এনাম মেডিকেল, এনাম মেডিকেলে নিয়ে সাভারে। যাবে, সাভার। তখন একটা অ্যাম্বুলেন্স ভাড়া হয়, তখন ওইখানকার অ্যাম্বুলেন্স, যে ভাইয়া আমরাও বুঝি যে অ্যাম্বুলেন্স ভাড়াটা অ্যাকচুয়ালি আমরাও যে যাবো আমাদেরও রিস্ক। তখন একটা অ্যাম্বুলেন্স যায়, উনি আমার স্বার্থের ক্ষেত্রে ভালো মানুষ, বলে না যে হাতের 5টা আঙুল সমান হয় না, জি জি, তা সব মানুষই সমান না। তা ওই ভাইয়াটা উনি এনামে নিয়ে যাবে, 3,000 টাকা উনি বলছে যে ভাই আমি যাব, আমার গাড়ির রিস্ক, আমার রিস্ক, আমি নিয়ে যাব, আমি তাও নিয়ে যাব। ঠিক আছে, রাত্রে 10:30টার সময় নারী শিশু থেকে আমাকে নেওয়া হয়। মানে আমি তখন অ্যাম্বুলেন্সে নিজেই হেঁটে হেঁটে না, মানে ওই বেডে করে আমাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যা অ্যাম্বুলেন্স। তখন আমার ঠান্ডা লাগতেছে, আমি ঠান্ডায় মানে জর্জরিত, আমার অন্য কোনো কিছু নেই, আমার ওই একটাই ঠান্ডা। হুম, তখন আমি যখন ওর পরে এই 20 মাইল দিয়ে কাট করাতে যাচ্ছি, তখন সাভার পাওয়ার আগে পাকিজার সামনে আমার গাড়িটা আটকাইয়া দেয়, মানে আন্দোলনরত ছাত্ররা, কিন্তু তারা তো জানে না যে ভিতরে আমি। তখন ওই ভিতরে গেটটা খুলে দেয়, যেই বলা হয় যে বৈষম্য ছাত্র আন্দোলনের এও এক স্টুডেন্টগুলো ভিতর, তখন তারাই আমাকে সহযোগিতা করে এনামে রাস্তা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দেয়। আচ্ছা, তখন এনামে যাই, তখন মেবি রাত 12:15 বাজে, আচ্ছা আচ্ছা, তখন 5 তারিখ পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, মানে রাত 12:15 বাজে, মানে কি 5 তারিখ জি, যে জি, তখন জি। শো করতেছে। হুম হুম, তখন রিসিপশন থেকে তারা বলে এটা কি কেস, তখন বলা হয় এই কেস। ওখান থেকে সেম কাহিনীটাই বলে যে আমরা এটা নিতে পারবো না। হুম হুম, তখন এই মতো অবস্থায় ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর রিসিপশনে যে ছিল, তিনের বাসা হচ্ছে আমার পাবনা জেলারই, পাবনাতে। আচ্ছা, যখন উনি আমার পরিচয় দেওয়া যে ভাই এটা আমাদেরই পাবনার ছেলে, সুজানগর বাসা, সাগরকান্দন, তখন উনি বলে যে আচ্ছা ঠিক আছে দেখতেছি। তখন রাত 12:15 আমাকে আর কি ভর্তি করে নেয় এনামেতে। হুম হুম, নেওয়ার পরে তাৎক্ষণিক অবস্থায় আমাকে সার্জারিতে দিয়ে পাঠায়। মানে যারা ওই সময় দেখি অনেক ডক্টর, তারা আমার মতো আরও অনেক যারা আছে গুলিবিদ্ধ, তাদের ট্রিটমেন্টে ব্যস্ত আছে, জি, আমাকে ওটিতে নিয়ে যায়। ওই মতো অবস্থায় ওটিতে নিয়ে গেলে তারা আমার মাথা বা শরীর দেখে তারা নিজেরাও ভয়াবস্ত অবস্থায় পড়ে যায়, যে কি দেখতেছি, যে গুলি খায় মারা যায়, এরকম হয়। তখন আমি কিছু ডক্টরের সাথে আমি কথা বলি, তার মধ্যে 2টা ডক্টর খুবই ভালো, মানে তাদের সাথে কথা বলে বুঝলাম বা যা হলো, তাদের একজনের নানা বাড়ি মানে হোম ডিস্ট্রিক্ট, ওনার নানার হোম ডিস্ট্রিক্ট আমাদের পাবনায়। আচ্ছা। যখন আমি আমার পাবনার কথাটা বলি, উনি আমার প্রতি একটু মন মানসিকতা বা একটু যেন আমার প্রতি একটু সহনশীলতা দেখায়। হুম হুম হুম, তখন আমার ওনার সাথে কথা বলে
প্রায় 5 জন ডক্টর ওটিতে ছিল আমার সাথে। তখন ডক্টরদের সাথে তখন আমার একটু বেটার ফিল আমার নিজের কাছে আমার মনে হচ্ছে, কিন্তু আমার ফ্যামিলি বা যারা গেছে তারা আমার কন্ডিশন বা ডক্টরও দেখে বলতেছে যে ছেলের কী অবস্থা, এত সিরিয়াস। পরে আমার মাথা থেকে মানে এমনভাবে সেলাই দেয় নারী শিশু দেখে, চুল থাকা অবস্থায় তখন সাবান নিয়ে ওনারা পুরো মাথা আমাকে যখন চুলগুলা ফেলে দেয় তখন আরও প্রায় 10-12টা সেলাই আমাকে সাবার থেকে দেয়। আচ্ছা, আর তারা আমার মাথার সেলাইগুলো দেখে বলে এটা তো সেলাই না, মনে হচ্ছে যে এখানে গরু সেলাইয়ের মতো সেলাই দেওয়া হয়েছে। কোনো রকম আর কি। আমার ছবিগুলো আছে, মেবি আমি দেখাবো, আমার ছবিগুলো আছে আমার ফোনে এখন। ওই হাসপাতাল থেকে যখন তোলা হয় নারী শিশু থেকে ওনারা তোলে, মানে মেডিকেল স্টিচ বলতে যেটা বোঝায় এরকম মনে হয় নাই, না কোনো রকম আটকে দেওয়া। কোনো রকম মানে যে আমরা যখন বুঝি যে একটা মনে করেন যে মানে গরু বা যে কোনো একটা পশুকে আমরা যেরকম মানে সেলাই করি বা যেরকম স্টিচ দেই এরকম ওরকম একটা মেবি। তখন ওনারা আমার সাথে কথা বলে, আমি কথা বলতে 3:30টার মতো যখন আমার ওটিটা শেষ হয় আমাকে বেডে শিফট করে। রাত 3:30টা? 3:30 আমাকে 12:30 নিয়ে যাওয়া হয়, 3:30 আমাকে বেডে শিফট করে। তখন বেডে দেওয়ার পরে আমার পাশে সবসময় 2টা নার্স কন্টিনিউ আমার পাশে আছে, আমি যখন দেখি। জি। তখন বেডে দেওয়ার পরে যখন সকাল হয় আমার এই মুখটা তখন আর আমাকে চেনার মতো কোনো কিছু নাই। ওই ছবিগুলো আমার কাছে আছে, মানে ওইখানে ওই ছবিগুলো থাকে কি, আমি তখন আমার কাছে তো ফোন নাই, যখন যারা আমার ফ্যামিলি যায় তাদের ফোন দিয়ে আমি তুলি, বা জি। ওই যে ছেলে আমার কাছে ছিল ওর ফোন দিয়ে আমার ছবিগুলো তখন তুলি। যখন দেখি যে আমার এইগুলা হয়তো কোনো এক সময় লাগতে পারে, এগুলা ইস প্রুফ, জি। তখন নারী শিশু ডক্টরগুলো দিয়ে বলে যে আপনারা যেগুলো করতেছেন এগুলা কিছু ডকুমেন্টস রাখেন আমাদের। তা আমার বলার আগেই ওনারা রাখে, ছবি তুলে তুলে রাখছে ওনারা। তখন ওনাদের কাছে আমি এগুলো কালেক্ট করি। এনামে ভর্তি বা শিফট করার পরে 5ই আগস্ট সকাল আমাকে জানলার কাছ মানে যে বেডে দেওয়া হয় ওই বেডে আমার পাশেও সেম আমার মতো আরও অনেক রোগী এসে ভরে যায়। 5 তারিখ আমি দেখি যে ইনামে আমার বেড দিয়ে দেখা যায় যে হাজার জনতার মাঝে ওই রকম রিক্সা ভরে ভরে আমাদের সামনে লাশ আসতেছে, আমাদেরই শহীদ ভাইরা আসতেছে, ও আপনার জানালা দিয়ে দেখা যায়, দেখা যাচ্ছে হাসপাতালে ঢুকছে ঢুকতেছে। 5 তারিখ। আর বাইরে যে 5ই আগস্ট পুলিশ যে আম জনতা বা ছাত্র জনতার উপরে যে গুলি চালাচ্ছে এটার ব্যাপক শব্দ শোনা যাচ্ছে সবার ওখান থেকে, একদম মেডিকেল তো একদম মেইন রোডের উপরেই, রাস্তার সাথে, মেইন রাস্তার সাথে। যে 5 জন ডাক্তার আমাকে ওটি করে তারা ঘন্টা মানে আমাকে তো ওই সময় তো রোগীর প্রেশার বেশি, জি জি, মানে তারা তখন আমার কাছে আসতে পারে নাই। ঠিক তার 6 দিন 7 দিন পরে থাকে তারা আমার কাছে কন্টিনিউ মানে আমাকে চিকিৎসা দেওয়ার জন্য আসতেছে, কিন্তু এরকমভাবে সময় তারা দিতে পারতেছে না, কারণ সব সময়তে তো ওটিতে তাদের পেশেন্ট জি ভরা। এই নামে তো জানেনি যে ওই সময়টা এই নামে কী পরিমাণ ছিল অবস্থা সাভারের মধ্যে। পরেতে নার্সরা বা যারা অ্যাসিস্ট্যান্ট যারা ছিল দায়িত্ব তারাই আসতেছে, দেখতেছে আমার মাথা শরীর। এর মধ্যেও জাহাঙ্গীরনগরের অনেক মানে স্টুডেন্ট বা এর মধ্যে আমি আমার এক শ্রদ্ধেয় স্যার সোহেল স্যার, খুব ভালো মনের মানুষ, উনি 5ই আগস্ট না 6 আগস্ট সাভারে গেছে দেখতে, আমাকে দেখতে যে আমার ওই অবস্থা দেখে উনি নিজেও মানে হতভম্ব, মানে আমার ট্রিটমেন্ট অবস্থা দেখছে তো দেখছে, আমার ছবিগুলো দেখে উনি মানে একদম হতভম্ব হয়ে গেছে যে এ কি দেখতেছি আমরা। জি জি। তখন অনেক জায়গা থেকে অনেকে আসতেছে যে এরকম মানে 5ই আগস্ট মানে স্বৈরাচার যখন এখনো পলায় নাই, অনেকেই ভয়তে মুখ ফুটে বলতেছে না যে আমরা গুলিবিদ্ধ হয়েছি আন্দোলনে, যা হইলেও তারা বলতেছে না যে আমাদের পরের ভবিষ্যৎটা কি, যদি এই স্বৈরাচারী সরকার থেকে যায় তখন তো আমাদেরকে মেরে ফেলবে জি, বা আমাদের জেল হবে, এরকম অনেকেই ভয়তে অনেক কিছু বলতেছে না, মানে ভয় একটা বিরাজ কাজ করতেছে। কিন্তু আমাকে যখন অনেকে এসে যে কী হয়েছে আমি স্টেটমেন্ট বলতেছি যে অমুক অমুক এরকম, আর আমি একদম স্টেটে বলতেছি। যাই হোক এরকম অবস্থায় 5ই আগস্ট যখন 12টার দিকে স্বৈরাচার সরকার যখন পলায়, ঘন্টাখানেক পরে ওই ডক্টরগুলো আসে বলে আরে ভাই যে দেখো আজকে নিজের কাছেও ভালো লাগতেছে যে স্বৈরাচারী সরকার তোমাদের যারা ছাত্র আন্দোলন বা হয়তোবা আমরা তোমাদের মতো তোমাদের পাশে থাকতে পারি নাই, কিন্তু আমরা আমাদের সেবা দিয়ে তোমাদের পাশে আমরা থাকতেছি। তার কথাটা শুনে আমার নিজের কাছে গর্ববোধ হয়েছে যে সে একজন ডাক্তার, সে আমাদের পাশে মাঠে না দাঁড়াতে পারে, জি, সে ফিজিক্যালি না দাঁড়াইতে পারলো, কিন্তু আজকে আমাদের ছাত্র জনতা আমজনতা তাদের আহতদেরকে সেবা দিচ্ছেন, সেবা দিয়ে আমাদের পাশে থাকতেছে। জি,
এটা শুনে আমার নিজের কাছে খুব ভালো লাগছে, গর্ববোধ লাগছে যে অনেক ডক্টর আছে যে তারাও কিন্তু চিকিৎসা দিতে যায় না, আর কারণ যখন তাদের শুনলেন যে স্বৈরাচারী পালিয়ে গেছে। কিন্তু অনেক ডাক্তার কিন্তু আছে যারা 4ই আগস্ট 5ই আগস্ট এই প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা কিন্তু ট্রিটমেন্টে যায় নাই, ট্রিটমেন্ট দেয়নি, যায়নি অফিসে, যে অফিসারগুলো তারা যায় নাই বা ট্রিটমেন্ট দেয় নাই, বা তাদের অধীনস্থ অনেককে দিতেও দেয়নি। ভয় ভীতি দেখাইছে যে চাকরি থাকবে না, এ করবে না। কিন্তু এই মতো অবস্থায় কিছু ডক্টর তারা আমাদের মতো বীরের মতো তারা তাদের চাকরির না ভেবে তারা সেবা দিয়ে গেছে। জি জি, তাদেরকে স্যালুট জানাই যারা এই সকল ডাক্তার যারা ছিল আমাদের পাশে। জি, এই ফাঁকে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ভাইয়া যেহেতু ডক্টরদের কথা বললেন, আমাদের এই প্যানভিশন টেলিভিশনেরই বেশ কয়েকটা পর্ব আছে লাল জুলাইয়ের গল্পে, যেখানে আমরা 2-3 জন ডক্টরের সঙ্গে কথা বলেছি যারা একদম এইভাবে সম্মুখ যোদ্ধা, যারা তাদেরকে নানানভাবে সহযোগিতা করেছেন, নানানভাবে তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন, তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এমনও রেকর্ড আমরা পেয়েছি যে একজন আহতের পেছনে কোনো একটা বেসরকারি হসপিটাল এবং তাদের কর্তৃপক্ষ প্রায় 20 লক্ষ টাকার বেশি খরচ করেছেন এবং 1 টাকা সেই আহত পরিবারকে পরিশোধ করতে হয়নি। এই কাজগুলোও কিন্তু ডক্টররা করেছেন। জি, তখন ডক্টরগুলো যখন এসে আমাকে বলে 5 তারিখে জারিফ আলহামদুলিল্লাহ দেশ থেকে সরে যাওয়ার পর, তখন শোনার পর এই কথাটা শোনার পর মনে হচ্ছে আমি নিজে বেড থেকে আমি তাদের সাথে আনন্দ মিছিলে যাই। জি, আমার মনটা তখন এটা চাচ্ছে, কিন্তু আমার বেড থেকে ওঠার মতো শক্তিটা আমার নাই। কিন্তু আমার মন চাচ্ছে যে আমি আনন্দ মিছিলে আমি নাই, আমি যুদ্ধ করেছি, আমি দেখছি, আমি 71 দেখিনি, কিন্তু আমি 24 দেখছি, আমি জুলাই দেখছি। ততদিনে আপনার পরিবার কি এই 2 দিনের মধ্যে চলে আসছিল? আমার এই পরিবার, আমার বাবা মা আমার কাছে আসে নাই, শুধু আমার ওয়াইফ আসছে, আমার বড় সুমন্তি আছে। আর ঢাকার মধ্যে যারা আমার ছোট আব্বু, আমার কাকার, আমার 3 নম্বর কাকার ছেলে, মানে আমার লয়া কাকার ছেলে, সে আসছে, আমার মামা আসছে, মানে যারা ঢাকার মধ্যে যখন প্রেজেন্ট ছিল তারা 5 তারিখের মধ্যে আমার কাছে প্রেজেন্ট হইতে পারছে। এরপরে কতদিন ছিলেন এনাম মেডিকেলে? আমি এনাম মেডিকেলে প্রায় 15 দিন আমি থাকি। 15 দিনের পরের অবস্থাটা কি হয়েছিল আপনি মোটামুটি তখন? 15 দিনে আমি বলি কর্মগত যে 15 দিনে আমি যখন থাকি, যে আমার যে আস্তে আস্তে অবনতি বা উন্নতি, আমাকে একটা সময় বলা হয় যে ব্রাইনে আমাকে সার্জারি করতে হবে আমার এক সাইডটা। তখন আমি আমার ডক্টরকে বলি যে আসলে কি আমাকে সার্জারি করতে হবে? তখন ওরা আমাকে 2টা অপশন দেয় যে দেখা যাক তোমার এটা কী হয়, যদি না হয় তখন তোমাকে সার্জারি করতে হবে। কিন্তু শুকর আলহামদুলিল্লাহ যে আমাকে সার্জারিটা করতে হয় নাই, আল্লাহর রহমতে আমার চামড়াটা এখান থেকে আবার ফেস ট্র্যাক কথায় হয়েছে, কিন্তু এমনটা হয় না, আগের মতো হয় নাই। আপনি নিজেও দেখতেছেন এখন আমার এখানে প্লেট আছে বা বোঝা যায় যে এখানে আমার ক্ষত আছে। ব্যথা করে এখনো? হ্যাঁ, পেইন করে, অনেক পেইন করে, পেইন করে, এখানে করে, হাত ভাঙা, হাতের মধ্যে করে। আর এই যে মাথার এখানে আপনি নিজেও দেখতে পারেন, মনে হয় যে 1/2 ইঞ্চির মতো আপ আর ডাউন আছে। আচ্ছা, এখনো মানে এটা যে কোপ লাগছিল, কোপানোর ওইগুলোর দাগ এখনো চিহ্নগুলো আছে। এরকম 15 দিন যাওয়ার পরে ওনারা দেখে যে ফিল্মে, মানে এক্সরে করার পর আবার দেখে মোটামুটি ক্লোজ হয়ে গেছে, তখন আমাকে রিলিজ করে দেয়। তখন মোটামুটি আমি হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, একটু ভালো। আমাকে রিলিজ করে দেওয়ার পরে যখন আমি বাসায় চলে যাই, এর মধ্যে জাহাঙ্গীরনগর থেকে ওই যে বললাম যে সোহেল স্যার, আরও কিছু সমন্বয়ক যারা আমাকে প্রতিনিয়তই খোঁজ নিছে, আমার সাথে দেখা করছে, অনেকেই আছে খোঁজ নিছে। তার মধ্যে সোহেল স্যার বলবো যে এখন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশাসনিক প্রবেশী জি, সোহেল স্যার, উনি আমাকে অনেক সাপোর্ট করছে। যাই হোক, এই মতো অবস্থায় যখন আমাকে রিলিজ করে দেওয়া হয়, আমি চলে যাই। বাসাতে যাওয়ার পরে 3-4 দিন না যেতে আমার মাথার মধ্যে পেন, আমার পায়ের মধ্যে পেন শুরু করে দেয় আবার। তখন এনামে আসে, আমি হাত দেখাই, তখন এক্সরেতে দেখা যায় কি ওই জয়েন্টটা এখনও ভালোভাবে জয়েন্টটা হয় নাই। আচ্ছা, আর হচ্ছে মাথার এইখানে ওনারা যে আমাকে সার্জারি করে, ওনারা এখান থেকে আমাকে প্লেট বাই করে নাই, তখন আমার মাথার মধ্যে প্লেট রয়েই গেছে। তখন কি করব, ওইখান থেকে আসার পরে এই যে সোহেল স্যার ওবিসির যার কথা বললাম, আমি স্যারকে বললাম যে স্যার আমার তো এখনও ট্রিটমেন্টের প্রয়োজন, আমার পায়ের মধ্যে পায়ের তালু ফেলাইতে পারেন। ওই যে আপনাকে ফার্স্টে বললাম না যে আমার পা থেকে সার্জারি করে কাছের টুকরাগুলো বের করা হয়েছে, ওই 15 দিনে তখন আমি বুঝতে পারি নাই, মানে পা তো ফুলে গেছে আর ওই অংশটা ভিতরের দিকে চলে গেছে। তখন আমার ব্যথাটা আমি অনুভব করি নাই। যখন আমার অ্যান্টিবায়োটিক খাওয়া শেষ করে দিছি, যখন পাটা ফোলা কমে গেছে, তখন আমি পা ফেলাইতে পারিনি ব্যথা দিয়ে। ওই ছবিগুলো আমার আছে, তুলে তুলে আমি রাখছি খুব সযত্নে। তখন আমি সোহেল স্যারকে বলি, স্যার আমার তো এখন ট্রিটমেন্টের প্রয়োজন, কিন্তু
ইনাম থেকে যখন একবার মানে রিলিজ করে দিছে, তখন চিকিৎসা করতে গেলে অর্থ প্রয়োজন। আর তখন আমার ফ্যামিলিতে যে আমি একমাত্র ক্ষমতা মানে উপার্জনশীল, মানে আর ফ্যামিলি চালানোর মতো আমার কোনো ইনকাম সোর্স নাই। যে পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে আমি কই পাবো? হয়তোবা আমার ট্রিটমেন্টটা ফ্রি হচ্ছিল ওই সময়, বা ওখান থেকে খরচটা নেয় নাই, কিন্তু আনুষঙ্গিক যে আমার যে খাবারগুলা যেগুলো লাগতেছে আমার ফ্যামিলির, যে আমাকে একটু ফল বা একটু ভালো খাবার এনে দিবে, এই কস্টটা তারা কিভাবে বহন করবে? জি। মেডিসিনগুলা হয়তো তারা প্রাথমিক ট্রিটমেন্ট তারা দিয়ে দিছে আমাকে, যখন রিলিজ করে দিছে, রিলিজ করে যখন প্রেসক্রিপশন ধরাইয়া দিছে, তখন আমার এই প্রেসক্রিপশনের মেডিসিনগুলার কস্ট কে দিবে আমাকে? আচ্ছা। এমন পর্যায়ে আমি যখন বাড়ি চলে যাই, আমারই এক শ্রদ্ধেয় স্যার, আমার মানে আমার নিজ জেলার, আমার নিজ থানার রাজশাহী বিভাগীয় সার্জারিও বিভাগের মেবি আমার জানার মধ্যে প্রধান উনি ডক্টর শামীম ডক্টর, জি। আচ্ছা। কাশীনাথপুর ওনার চেম্বার আছে, উনি আমার তখন খোঁজটা পায়। তখন উনি নিজে আমাকে ডাকে যে আরিফ তুমি আমার এখানে আসো ভাই, তোমার সাথে আমি কথা বলবো। তা উনি আমাকে নিয়ে যা বলে যে আমি তোমাকে ফ্রি ট্রিটমেন্ট করব বা চিকিৎসা করব, মানে আমি যখন এই নাম থেকে আমাকে রিলিজ করে দেওয়া হয়, জি জি। তখন যার পর ওই প্রেসক্রিপশন নিয়ে গেলে উনি আমাকে মেবি ওই প্রেসক্রিপশনের যা মেডিসিন, ওনার হচ্ছে ওনার নিজস্ব ক্লিনিক আছে বা চেম্বার আছে বা ফার্মেসি আছে, ওখান থেকে উনি আমাকে মেডিসিনগুলো দিয়ে দেয়, বা ওনার ছেলে এমডি ওই ক্লিনিকেরই আমাকে মেবি একটা প্রাথমিক একটা ইয়ে করে, সহযোগিতা করে। সহযোগিতা করে। মানে ওনার ওই এমডি স্যার মানে ওনার ছেলে ওনাদের ক্লিনিকে এই উপলক্ষে আমাকে প্রাথমিক একটা ফান্ড সহযোগিতা করে। তো এমন অবস্থায় মোটামুটি এরকম করতে ওই সময় কিছু মানে এই সহযোগিতাটা আপনি পান পান, আর কি। অন্য জায়গা থেকেও পাই কিছু কিছু, অনেকেই করে। এরকম করাতে এর মধ্যেই যখন আমার উপজেলায় খোঁজটা যায় আমার ইউনু স্যার সদ্য, আমি ওনাকে আর একজন আমাকে বললাম না, ইনু এক বীর যোদ্ধা আমি বলবো, ইনি আমাদের আহত ছাত্র জনতার পাশে বীরের মতো দাঁড়িয়েছে। ইউনু স্যার আমার উপজেলা ইউনু স্যার, আমি বলতে পারি যে অন্য উপজেলার ইউনু স্যার কী করছে কি না করছে, আমার সুজনগর উপজেলার ইউনু স্যার আমি গর্ব করে বলতে পারি রাশেদুজ্জামান রাশেদ স্যার এই আহত ছাত্র জনতার উপরে ফার্স্ট থেকেই উনি ছিল, এখন তোর উনি আছে তাদের পাশে, তাদের বিপদে আপদে পাশে, তাকে ফোন দিলে সবসময় তাকে পাওয়া যায়। ওনারাও কি সহযোগিতা করেছেন আপনাকে? ওনারা শুধু আমাকে না, আমার উপজেলায় যতগুলো আহত যোদ্ধা ছিল তাদের উপজেলা যে পর্যায়ে আছে ওনার ওইখান থেকে। আচ্ছা, আমরা একটু অন্য জায়গায় আসি। সেটা হলো যে এই পারে আপনি যখন রিলিজ পেলেন, ওষুধ খেলেন, তখনও তো আপনি পুরোপুরি সুস্থ না। না, তখন এরপরে এখনকার যেই পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, এই অবস্থায় আসার ক্ষেত্রে পরবর্তীতে আপনি আর কোথাও কি মানে ভর্তি হলেন বা হ্যাঁ, এখন আমি ভর্তিতে ছিলাম, যেটা আমি ট্রিটমেন্ট এখনো নিচ্ছি, আমি ওইটাই তো বলতেছি। কোথায় নিচ্ছেন এখন ট্রিটমেন্ট? ওই যে সোহেল স্যারকে আমি বললাম, তখন উনি আমাকে বলল কি যে তাহলে ঠিক আছে, আমার এক ছোট ভাই আছে হচ্ছে ব্রিগেডিয়ার, আচ্ছা আচ্ছা, সাভার সিএমএসে ব্রিগেডিয়ার না তো, আচ্ছা আপনার হচ্ছে সার্জেন্ট। জুলাই ফাউন্ডেশন থেকে কোনো মেবি হ্যাঁ আমি পাইছি, ওটা অনুদানটা পেয়েছেন আপনি বা পেয়েছি, সাপোর্ট পেয়েছেন? ওই যেটা ফান্ড যেটা দিছে ওইটাই পেয়েছি। আচ্ছা আচ্ছা। এখন মনে করেন যে আরেকটা অনুদান আমি আরেকটা পেয়েছি হচ্ছে, সেটা হচ্ছে বেটার বাংলাদেশ। আচ্ছা। ওখান থেকে আমাকে অনুদান করা হয়েছে, বা শুধু আমাকে না, আরো আহত ছাত্র জনতা যারা। এখন কি অবস্থা আপনার শরীরের? এখন আমার শরীরের অবস্থা তেমন একটা বলবো যে আমি মেবি আগের মতো এরকমটা সুস্থতা বোধ করি না। বাম হাতের কি অবস্থা? বাম হাত দিয়ে আমি যদি মনে করেন যে 20 কেজি ওয়েট তুলতে পারতাম, এখন ওর অর্ধেকটা তুলতে পারি। পেইন হয়? পেইন হয় মাঝে মধ্যে, পেইন হয় মাঝে মাঝে, হয় সবসময় যায় তা না। এর মধ্যে ওই বললাম না সোহেল স্যার আমাকে দেয়, তখন সিএমএসে তার ওই মাধ্যমে আমি লগ ইন করে এখানে ট্রিটমেন্ট নেই। তখন থেকে আমার মাথা থেকে সার্জারি করে, সিএমএস থেকে সার্জারি করে প্লিট বের করে, পায়ে সার্জারি করে কাছের টুকরাগুলো বের করে, এখনও যে প্লিটগুলো আছে, তখন ওনারা আমাকে মাথা সার্জারি হচ্ছে সিটি স্ক্যান করার জন্য আমাকে রেফার করে। আচ্ছা। তখন আমি হচ্ছে নবীনগর গণস্বাস্থ্য থেকে দেখাই, ওনাদেরও হচ্ছে সিটি স্ক্যান নাই। তখন আমাদের তো ট্রিটমেন্টটা আমরা যেখানে যাব আমাদের জন্য আছে, বলা আছে গভর্নমেন্ট থেকে। যাই হোক, এর মধ্যে নিউরো সায়েন্সে গেলে ওনারা আমার মাথায় হচ্ছে সিটি স্ক্যানটা করে দেয়। তখন সিটি স্ক্যানে দেখা যায় যে এখনও প্রায় 6-7টা প্লিট বা একটা বড় একটা হয়তো কোনো টুকরা আছে এর মধ্যে, এখনো এখন এখানে বোঝা যায়। আচ্ছা।
এই অবস্থায় এখনো আছি। এটা সর্বশেষ ডক্টররা কি বলেছে যে এটা এইভাবেই থাকবে বা এটা এইভাবে সার্জারি হবে কিনা? সার্জারি বলতে মানে আমি যখন এই ফিল্মটা মানে আপনার সিটি স্ক্যানের ফিল্মটা যখন আমি দেখাইছি, নিউরোতে দেখাইছি, দেখানোর পর নিউরো থেকে বলছে যে এটা থাকলে সমস্যা হবে না, কিন্তু আমার কাছে সমস্যা, কারণ আমার ব্যথা করে, পেন করে, ডাক্তারের বক্তব্যে সমস্যা হবে না। এটা ওইখানকার ডক্টর বলে। আবার সিএমএসে গেলেও সিএমএসে যে সাবার সিএমএস ব্রিগেডিয়ার ডক্টর দায়িত্ব আছে, উনিও বলে এটা হবে না, কিন্তু আমি চাচ্ছি যে আমি এখান থেকে সার্জারি করে টাইম বের করে দেবো। আচ্ছা, কারণ আমার মাথার মধ্যে পেইন করে, অনেক পেইন করে। আর এটা একদম যদি সেই দিনগুলোতে আসি যে জুলাইতে যেদিন 4 তারিখে আপনার সামনে আপনার সহযোদ্ধা শহীদ হয়ে গেল, তার লাশ নিয়ে গেলেন, তারপর আধা ঘন্টার মধ্যেই আবার আপনার নিজের সাথে অবর্ণনীয় যেই আঘাত সেটা ঘটলো, এবং তারপরে আপনি হয়তোবা আল্লাহ যদি আপনাকে শহীদ হিসাবে কবুল করতেন তাহলে তো আপনার পরিবারের কারোর সঙ্গে হয়তোবা আমাদের কথা হতো, অবশ্যই আপনার স্মৃতিচারণ হতো, কিন্তু একজন যোদ্ধা আমার সামনে বসে আছেন। এটা তো আসলে ওই দিনের ফ্যাক্টগুলো বললেন যে আপনার সাথে চিকিৎসাটা কিভাবে হয়েছে, কি সহযোগিতাগুলো পেয়েছেন, কিন্তু আপনি একটা জায়গায় বলছিলেন যে আপনি যখন দেখছিলেন আপনার মধ্যে অনুভূতি কাজ করছিল যে আপনারই বন্ধু ভাই এই আন্দোলনে গিয়ে রক্তাক্ত হচ্ছে, রক্ত ঝরাচ্ছে, লাশ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, এটা দেখার পরে আপনি আর নিজেকে আটকে রাখতে পারেননি। আপনার ছোট একটা বাচ্চা আছে, 7 বছর বয়সী একটা বললেন, তারপর আপনার ওয়াইফ আছে, বাবা মা আছে, তো এগুলো তো পিছুটান মানুষের, তাই না? তাদের জন্য হলেও তো মানুষ অনেক সময় নিজেকে নিরাপদ রাখে বা সেফ রাখে। এইটা ভাবছি, আমি বলি এই কথাটাই আসি। এটা যখন যে বললাম না যে দেখতেছি যে আমার মতোই যারা, আমি নিজের হাতে 13 থেকে 14 বছর একটা লাশকেও আমি বহন করছি, শহীদ ভাইকে বহন করছি। ওই তখন আমার রক্ত একটাই কাজ করতেছে, তারা যদি দেশের জন্য পারে, আমি আমার ফ্যামিলির জন্য না, আমি আমার ফ্যামিলির জন্য, আমার ছোট ভাই আছে, আমি যদি তখন একটাই ভাবা যে আমি যদি শহীদ হই, আমার ফ্যামিলির জন্য আমার বাবা আছে, আমার বোন নাই, আমার সন্তানকে দেখার জন্য আমার বাবা আছে, মা আছে। কিন্তু এই সাধারণ মানুষ যে 18 কোটি যে মানুষ, আমরা যে নির্যাতিত, আজকে 17টা বছর, আমরা 15টা বছর যে আমরা নির্যাতিত, আমি এটা যদি বলতে চাই, আমি 2010-এ আমি 6 ঘন্টায় আমি থানাতে, রাত 3টাতে আমাকে ধরে নিয়ে যাওয়া হয় 2010-এ। কেন? এই কারণটা মেবি আমার পাবনা জেলা সজনগর উপজেলা সাগরকান্দিটা হচ্ছে এক কথায় বলতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওইখানকারতে বিএনপি সাপোর্টটা বেশি, এবং কি আমার ফ্যামিলিটাও ওইটাই করে। জি জি, রাজনৈতিক কারণে আপনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। ওই কারণে, রাজনৈতিক কারণে ওইখানে একটা 2010 সালে রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে, ওইভাবে নির্যাতন হয়েছে, সেই কারণেই নেওয়া হয়েছে। নির্যাতন হয়েছে, শুধু আমি না, আমার ফ্যামিলি দিয়েও নির্যাতিত হয়েছে। আমার কাকা 3 মাস কারাগার কাটছে, আমার বাপ চাচা সবাই পলাতক হিসেবে ইহেত হয়েছে, আমাকে থানা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। জুলাইতে ঠিক কোন দিন থেকে আপনি একদম সরাসরি আন্দোলনে যুক্ত হলেন? আমি 11 জুলাই থেকে একদম সরাসরি। কি কারণে ওই দিনই কেন, মানে কেন মনে হলো এটা? কেন মনে হলো যে তখন আমার কিন্তু কোনো কর্ম নাই, আমি, আমার যোগ্যতা আছে, আমি কোনো জায়গায় কর্ম পাচ্ছি না, যেখানে যাই। আজকে দেখেন যে আমরা একটা ভালো চাকরি গেলে টাকা ছাড়া আমাদের চাকরি হয় নাই। জি জি, আমার যোগ্যতা আছে, আমার চাকরি হচ্ছে না কেন? আমার ভাই, আমার বোন যারা নামছে, আমরাও তাদের সাথে একমত। আমরা কত বছর এভাবে স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা যদি আজকে যদি মনে করেন যে প্রতিবাদ না করি, তাহলে তো এর কোনো ফয়দা উঠবে না। যে কালকে যে আমাদের উপরে যে আবার এই গুলি চালাবে না, তার কি আছে? জি, তখন ওইটাই মাথার মধ্যে কাজ করছে যে পিছু টান নাই, যে পিছে যাওয়া হয়ে যায় দেশের মানুষের জন্য। যদি মারা যায়, 71 দেখি নেই, তবে শুনছি ওই একটাই যে 71-এ যারা শহীদ হয়েছে তাদের একটা মর্যাদা আছে, যে 71 শহীদ আমরা শ্রদ্ধা করি, ওই হিসেবে কাজ হয়েছে। যে আমি যদি মারা যাই, হয়তো যদি এরকম যদি না হয়, তাও তো একজন বলতে পারবে যে শহীদ হয়েছে। তার মানে আপনাকে শুনে যেটা মনে হচ্ছে, এবং প্রতিটা জুলাই যোদ্ধার সঙ্গেই যখন আমরা কথা বলেছি লাল জুলাইয়ের গল্পে, সেটা হচ্ছে যে তাদের মধ্যে আসলে ওই ভয় বা নিজেকে নিরাপদ রেখে, নিজেকে একটু দূরে দূরে রেখে, সেফ জায়গায় রেখে, এরকমটা আসলে কেউ চিন্তা করে না। এটা চিন্তা করি, যে বললাম না, যখন পুলিশের সাথে আমরা ওদের বিতর্কিত হয়েছে যে তোরা গুলি কর, তোরা একটা গুলি করবি, আমরা 1 পা আগাবো, আমরা তাই করছি। ওরা আমাদের 5টা গুলি করলে আমরা 5 কদমায় গেছি, আমরা কখনো পিছু হাঁটি নাই। এটা হচ্ছে আমাদের বাইপিএলের একটা কাহিনী।
আরেকটা জুলাইয়ের মধ্যে আমরা আছি বা পার করছি, একটা বছর পার হয়ে গেল। হ্যাঁ, আর এখন যে বর্তমান যে জুলাইয়ের মধ্যে আছি আমি ওইটাই বলছি যে এখন যেই প্রত্যাশা নিয়ে আপনারা জুলাই যুদ্ধ করেছিলেন, জি এখন তো নানা রকমের অনৈক্য আছে। আপনি একটা দলের কথাও বললেন, সবকিছু মিলিয়ে নিজেদের মধ্যে বেশ কিছু অনৈক্যের জায়গা তৈরি হয়েছে। নিজেরা কেন যেন একটা ভুল বোঝাবুঝি, একটা যে ঐক্যের জায়গায় আমরা ছিলাম, জি। সেখানে কি কিছুটা ফাটল ধরেছে বলে মনে হয় আপনার? এখন আমরা যে জুলাইটাতে আমরা ফার্স্টে থেকে ছিলাম, আমাদের যে দাবি দায় দাবাগুলো ছিল, আমরা এই একটা বছরের মধ্যে হয়তো কিছু পেয়েছি, হয়তো কিছু পাই নাই। কিন্তু সবচেয়ে বড় কি পেয়েছি আমরা? সবচাইতে বড় যে আমরা স্বৈরাচার যে আমাদের কাছে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়াটা পাইছি। জি। আবার সবচাইতে বড় হতাশাজনক যে আমরা সেই একটা বছর হয়ে গেছে যে স্বৈরাচার যে আমাদের উপরে, আমরা সেই স্বৈরা শাসনের যে মানে আইনি প্রক্রিয়া বা যে আমাদের উপর নির্বিচারে যে আমাদের যে 1500 শহীদ ভাই যাদেরকে শহীদ করাইছে, সেই মানে বিচার আমরা এখনো পাইনি। দৃশ্যমান যে বিচার আমরা এখনো পাইনি। জি। বহির্বিশ্বের কাছে যে নজির আছে এখনো, যে আমরা যারা এই বিচারটা মানে ওই যে বললাম না, আমরা একটা ভালো দিকও পেয়েছি, আবার এই এক বছর আমরা একটা খারাপ দিকটাও আমরা পেয়েছি, যে আমরা এর কোনো বিচার আমরা এখনো পাইনি। তাহলে প্রত্যাশাটা কি আসলে? প্রত্যাশা যে আমাদের যে এই শহীদ বা আহত যারা, তাদের ন্যায় বিচার, আহতদের শহীদদের যারা এরকমভাবে নির্বিচারে গুলি চালিয়ে, তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া উচিত। সামনের দিনগুলোতে যদি এভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠার কেউ চেষ্টা করে, এখন সেক্ষেত্রে আপনি সহ আমাদের সবার ভূমিকাটা কি থাকা উচিত? আমাদের ভূমিকাটা কি, আমরা যারা এই 24 জুলাই বা জনতা, সাধারণ জনতা, একটাই কথা থাকবে যে সে যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে হোক, যে ছাত্র জনতা বা সাধারণ জনতা, এই দেশে কোনো স্বৈরাচারী সরকার আর আমরা গ্রহণ করব না। ইনশাআল্লাহ। সেটা যে কোনো দলের প্ল্যাটফর্ম হইতে পারে। জি। কিন্তু আমরা যারা সাধারণ জনতা, আমরা জুলাই যোদ্ধা যারা, আমরা 24 যোদ্ধা যারা, আমরা সাধারণ মানুষ যারা, যদি দেখেন একদম আপনার সাপোর্ট করা দলটা একটা সময়ে ফ্যাসিস্ট হয়ে উঠছে, তখন কি করবেন? এইটা আপনার ভালোবাসার দলটা হতে পারে যদি তাদের মধ্যে সেই পরিবর্তনটা দেখেন, তারা যদি ওরকম মানে কি বলবো, ক্ষমতার অপব্যবহার করে। এইটা ওই যে একটা আমরা কথাই বলি না, যে যেরকম কর্ম করবে সে কিন্তু সেই রকম কর্মফল ভোগ করবে। জি। এখন যদি তারাও যদি সেটা আমার পছন্দের দল, যদি সেরা যদি সেই স্বৈরাচারের মতো করে, তাদেরও সেই কর্মফল ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সেইভাবেই দিবে হয়তো। বা আমি কোনো দলকে আমি ওইভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি না, যে আমরা একটা জিনিস বুঝি, আমি যে কর্ম করব, আমাদের অবশ্যই সেই কর্মফলের ফল ভোগ করতে হবে। আমরা আজকের এই পর্বটার একদম শেষটায় চলে এসেছি। এখন আপনার পরিবার কিভাবে চলছে বা আপনি কি করছেন ভাইয়া? এখন আমার কর্মের পরিবার যদি বলেন, বা আমার বাবা একজন দোকান কর্মচারী, এখন আমার কোনো কর্ম নাই, এই এতটুকুই, আমার কোনো কর্ম নাই। এখন আমি ওই যে বললাম না, ওই আউটসাইড দিকে যতটুকু কোনো সহযোগিতা যা পাচ্ছি ওইগুলো দিয়ে চলতেছি। এখন দেহতে ওষুধ কেনাও হচ্ছে, সংসারও চলছে, কিন্তু সহজ মেবি কথা যেটা। সহজ কথাই, কিন্তু এককালীন বা ওই রকম কোনো আমরা এখনো কোনো কিছু পুনর্বাসন বা এখনো কিন্তু ওইরকম আমরা কি হলে ভালো হয়, মানে আপনি কি কাজ করতে পারবেন? আমার একটা আমি বলবো না, আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট 2017-তে। আমি একটা জবের জন্য অনেক জায়গায় ট্রায়াল দিচ্ছি, বা অনেক জায়গা জুলাই ফাউন্ডেশন আমার সিভি দেওয়া আছে। একটা জব যদি হয় মেবি বা এরকম, আমি জবটাই বেটার। কারণ আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে না, বুঝি বললাম না, আমরা সাধারণ মানুষ বা সাধারণ জনগণ, আমরা চাই দেশ থেকে কোনো স্বৈর চাই না, আমরা সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে দেশ পরিচালিত হবে, সাধারণ মানুষ যাতে দুই মুঠো খেয়ে পরে বেঁচতে পারতে পারে। জি। এটাই আমাদের চাওয়া। বা আমাদের 24 যারা ছিল, আমাদের চাওয়া পাওয়া যারা ছিল, যে বা ছাত্র জনতা যেটা চাইছে, যে আমরা ভার্সিটিতে যে কলেজে বলেন, আমরা কোনো একটা জায়গায় গেলে আমাদের কোনো একটা দলের মধ্যে, যা রাজনীতির মধ্যে আমাদের ফেলা যাইতো, যে আমরা সেখানে শিক্ষা গ্রহণ করতে গেছি, কিন্তু গেলে আমাদেরকে একটা দলের মধ্যে বিভক্ত করে দেওয়া হতো। জি। যাই হোক, আপনার পুনর্বাসনটা এখন খুব দরকার, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। আপনার যেহেতু একটা ফ্যামিলি আছে, আপনার বাবা মা আছে, বাবা তো আসলে খুব বড় কিছু করছেন সেটা না। আমার মা আপনার ডায়াবেটিসের রোগী, বাবা হার্টের রোগী। পরিবার চালাতে আসলেই বা চলতে খুবই কষ্ট হচ্ছে। জি। একজন জুলাই যোদ্ধা কষ্টে থাকবে, এটা তো আসলে আমরা যারা জুলাই থেকে সুবিধা পাচ্ছি বা নিচ্ছি, কথা বলতে পারছি,
যারা বড় বড় জায়গা আমরা পেয়ে গেছি, বড় বড় পদবি পেয়েছি, তাদের জন্য এটা তো নিঃসন্দেহে ভালো কোনো উপলব্ধি না, এটা না, লজ্জার উপলব্ধি। আমি পুরা জুলাই যোদ্ধাদের হয়ে কথাটা বলবো যে আমরা কিন্তু তাদের ডাকেই কিন্তু সাড়া দিয়েছিলাম। জি। তারা যদি এখন আমাদেরকে ভুলে যায়, বা তারা যদি আপনাদের পাশে না দাঁড়ায়। না দাঁড়ায়, আমরা কিন্তু তাদের ডাকেই সাড়া দিয়েছিলাম। পুরা বাংলাদেশ থেকে তারা যখন এক নজরে ডাক দিছে, আমরা তাদের ডাকেই বের হয়েছি। আরিফ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার প্রতি কৃতজ্ঞতা। এবং আমি যেতে যেতে দর্শকদের কাছে একটা অনুরোধ জানাবো, আমাদের প্যানভিশন টেলিভিশনের এই টানা এতগুলো পর্বে আসলে সরাসরি কারোর জন্য আমি কোনো কিছু চাইনি, কোনো আবদারও করি নাই এই প্ল্যাটফর্ম থেকে। এটা মনে হচ্ছিল যে এটা করা ঠিক হবে না, কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই ভাইটার জন্য, আরিফ ভাই এবং তার পরিবারের পাশে, একজন জুলাই যোদ্ধার পাশে দাঁড়াতে হবে, এই কথাটা আসলে আবেদন জানাতে হবে একটা শোতে অথবা ক্যামেরায়, সেটাও আমি বিশ্বাস করতে চাচ্ছিলাম না। কিন্তু শুনবার পরে আমার কাছে মনে হচ্ছিল যে এই মানুষটার চিকিৎসার প্রয়োজনে যতটুকু যেভাবে পাশে দাঁড়ানো দরকার, যে মানুষগুলো দাঁড়িয়েছিলেন তাদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা, আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি সবচেয়ে বড় কৃতজ্ঞতা, যিনি ওনাকে সুস্থ স্বাভাবিক হিসাবে এখন আমার সামনে বসবার তৌফিক দান করেছেন। তার বাচ্চাটা এখনও বাবাকে পাচ্ছে, তার স্ত্রী তার স্বামীকে পাচ্ছে, তার বাবা মা তার সন্তানকে পাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এখন বেঁচে থাকার জন্য, টিকে থাকবার জন্য এই মানুষটার দরকার পুনর্বাসন, এই মানুষটার দরকার ইনকাম সোর্সের। উনি বলেছেন যে একটা ভালো জব যদি ওনাকে কেউ ব্যবস্থা করে দেন, বা জব যদি ভালো হয়, তাহলে হয়তো বা পরিবারের জন্য একটা কিছু হবে। আমি এর সঙ্গে একটু যুক্ত করে দিতে চাই, আমরা আসলে অনেকেই অনেকের জন্য অনেক কিছু করছি, জুলাই ফাউন্ডেশন থেকে শুরু করে বাকি কেউ ব্যক্তিগতভাবেও যদি আমাদের এই আরিফ ভাইয়ের পাশে দাঁড়াতে চান, বিশেষ করে আমি যেটা মনে করি যে তার জন্য যদি একটা ছোটোখাটো একটা বিজনেসের ব্যবস্থা করে দেন, যেখান থেকে প্রতিদিন তার কিছু ইনকাম আসবে, তাতে আমার মনে হয় যে একজন জুলাই যোদ্ধার পরিবার ভালোভাবে টিকে থাকতে পারবে বলে আমি বিশ্বাস করি। কারণ এই জুলাই যোদ্ধাদের মানে সেই রক্তঝরা, সেই রাজপথে বন্দুকের সামনে দাঁড়িয়ে যাওয়া, এসব কিছুর পরেই কিন্তু আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তো আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, সেই বাংলাদেশে একজন জুলাই যোদ্ধার পরিবার মানবেতর জীবনযাপন করবে, এটা হতে পারে না। আপনারা নিশ্চয়ই পাশে দাঁড়াবেন, এবং সেজন্য যদি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের প্যানভিশন টেলিভিশনের অফিস অথবা আমাদের ফেসবুক পেজ বা আমাদের যে মাধ্যমগুলো আছে, সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এই একটা আবেদন আজকে আপনাদের কাছে আমি রাখলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।